2500 বছরের মতো পুরাতন হবে এটা, না? 2500 দৃশ্যটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগতেছে অনেক। আমরা মহাস্থানগড়ের উদ্দেশ্যে রওনা হইলাম। বিষয় হলো যে এখানে কথা কইতে নিলে মনে হয় নিজেকে 60 বছরের পূজা এই পরিমাণ চাপাকাঠি উঠে গেছে, রাস্তা খারাপ। আসলে রাস্তার অবস্থা ভয়ানক। আমরা শেরপুর থেকে রওনা হইলাম। কয়টা বাজে? 10টা বাজে অলরেডি, না? 10:05 বাজে। ইনশাল্লাহ আমাদের যাইতে অলমোস্ট 1 ঘন্টার মতো সময় লাগবে আর কি। আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর অথবা গাইবান্ধাগামী যে কোনো চেয়ার কোচ অথবা সেমি চেয়ার কোচ বাসে উঠে পড়বো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এই বাসটা পাই। এই বাসটাতে আমাদের ভাড়া নিল 50 টাকা করে জনপ্রতি। এটা আমাদের একদম মহাস্থানগড়ের সামনে নামিয়ে দিবে। আমরা মহাস্থানগড় এলাকায় চলে আসলাম। আমাদের বাসটা বেশ কিছুক্ষণ সময় লাগালো আসলে, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে চলে আসে, কিন্তু আমাদের 2 ঘন্টার মতো সময় লাগলো। আমরা কিন্তু অলরেডি মাজার কমপ্লেক্সের ভিতরে ঢুকে বসছি। এই যে আমরা কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে একটা ছাগল টাইলসের ভিতরে পাতা খাইতেছে। অদ্ভুত রকমের সুন্দর। এই যে মেইন মাজার মনে হয় এটা, না? হ্যাঁ, মেইন মাজার হইলো এটা। দেখ আমরা মাজারের ভিতরে নাই যাই। এটা হলো হযরত শাহ সুলতান বলখি মহিষার রহমতুল্লাহের। এই যে অনেক পুরাতন আমলের একটা স্থাপনা দেখলে বোঝা যাইতেছে। এই মাজার ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন রকমের দোকান। এখন রোজার সময় হওয়ার কারণে এখানে তেমন জমজমাট দেখা যাচ্ছে না। তাহলে আমাদের গাইড আছে, লোকাল গাইড, এই যে বাবু ভাইয়া। এখানে যা লেখা আছে সেটাই এই জায়গা। হ্যাঁ, মানকালীর কুণ্ড, তার মানে এটাই মানকালীর। হ্যাঁ, এটা অবশ্যই মানকালীর কুণ্ড। এটাই, এবারে কিছু এখানে যা লেখা আছে সব এখানে ডিটেইলস আছে, একদম ডিটেইল। হ্যাঁ, একদম সব লেখা আছে এখানে। আর যেগুলো বোঝা যায় না তার মানে এগুলো নাই। আল্লাহ, এই যে এই জায়গাগুলো সব তো ওই আমলেরই মনে হয়। দাঁড়ান একটু একটা জিনিস দেখা যায়। ও, এটা 1900 না না, এই যে আমরা দেখতেছি অরিজিৎ সিং এনে পড়ে রইছে, এই যে গান গাইতেছে। অরিজিৎ সিং এর অবস্থা খারাপ, গান গাইতে গলা মনে ফাটা হয়ে গেছে, হসপিটালাইজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বগুড়া পর্বের দ্বিতীয় এপিসোডে। আজকে আমরা আছি বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী মহাস্থানগড়ে। এটা প্রায় 2500 বছরের পুরাতন, আর এটা কিন্তু পুনর্নগর নামেও বেশি পরিচিত। আর আমরা এখানে আছি, আজকে আমরা এই জায়গাটা ঘুরে দেখব, আর যা যা আছে সব আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আমরা কিন্তু বাংলার সবচেয়ে প্রাচীন নগরী এই মহাস্থানগড়ের এরিয়াতে অলমোস্ট ঢুকে পড়ছি। এই যে শুরু হয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। এই যে কত বছর পুরাতন, প্রায় 2500 বছরের মতো পুরাতন হবে এটা, না? 600 কত খ্রিস্টাব্দে জানো, মানে যিশু খ্রিস্টের জন্মের আগে। হ্যাঁ 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 হ্যাঁ, তার জন্মের আগে। সে কিন্তু কালের বিবর্তনের সাক্ষী। আচ্ছা, এটা কি মহাস্থানগড়ে কোনো গেট নাকি? এটা মনে হয় গেটই হবে, কারণ রাস্তার মাঝখান দিয়ে। আমরা কিন্তু প্রায় 2500 বছরের পুরাতন, মানে পুরাকৃতির উপর হাইটে দিতে দিতেছি। এখনো কি পরিমাণ মানে শক্ত অবকাঠামো, এটা আসলে বুঝতে পারতেছেন। 2500 বছর পুরাতন মানে
কত বছর পুরো, যীশু খ্রিস্টের জন্মের অনেক আগে আর কি। আপনারা আসলে এই দিক দিয়ে হাঁটাহাঁটি করতে পারেন, জায়গাটা কিন্তু হাঁটতে বেশি ভালো লাগবে। সুন্দর একটা রিল্যাক্সের জায়গা, ওয়ান্ডারফুল জায়গা। টোটাল রিল্যাক্সেশন, কি চাই এখানে। ও আচ্ছা, ওয়েদারটা কিন্তু খুব জোস। এই যে ওয়েদারটা সুন্দর, মানে সান নাই, সান না থাকার জন্য হাঁটাহাঁটি করে মজা লাগতেছে। কিন্তু এই যে রোজাতে রাখছি, আমরা কিন্তু রোজা রেখে ঘুরতেছি, কিন্তু ওরকম একটা ফিল হইতেছে না এখনো। হচ্ছে না, এই জিনিসটা আমাদের জন্য আর ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আমরা ওই অল্প একটু হাঁটলে হয়তো ক্লান্ত হয়ে যাইতাম। তা একটু রোদের তেজটা কম থাকার জন্য আমরা এই যে রিল্যাক্সে এখন ঘুরতেছি। সবকিছু দেখতে পাচ্ছি। আপনি কি খুশি? সিঁড়ির মতো একদম, এই পুরাতন কি মানে এর উপরে হাঁটতে আসলে বেশি ভালো লাগতেছে আসলেই। ওদিক দিয়ে গেলে অত ভালো লাগতো না। এই একদম সিঁড়ির মতো, এগুলো এডিট করা যায়। দুই ফানি বাইরে নিয়ে আসছি। ফানি ভাই, হ্যাঁ মর্নিং যথেষ্ট ফানি, ওরা সবসময় এরকম ফান করে আমার সাথে। বহু বছর পরে আমি আসছি, মর্নিংয়ের সাথে খুব মানে মজা, এবং ফানটা তুমি পাবা। ভাই কিন্তু আমেরিকান ব্লগার, আপনারা কিন্তু তার ব্লগিং চ্যানেলটা ফলো করতে পারেন। বর্তমানে ব্লগিং চ্যানেলটা ব্লগ আছে, আচ্ছা থাক, তারপর আগে যে ভিডিওগুলো আছে এগুলো তো আছে নাকি? আপনার চ্যানেলের ডেসক্রিপশনটা দেন। দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি ডেসক্রিপশনে লিংক অ্যাড করে দিব। তো চলুন মস্তানগড়ের পুরো ইতিহাসটা জেনে আসা যাক। মস্তানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মস্তানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। 2016 সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মস্তানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। বিখ্যাত চীনা পরিব্রাজক ইয়ংসাং 639 থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হয় চীন ও তিব্বত থেকে ভিক্ষুকরা তখন মস্তানগড়ে আসতেন লেখাপড়া করতে। তারপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন 1882 থেকে 1125 যখন গড়ের রাজা ছিলেন, তখন এই গড় অরক্ষিত ছিল। মস্তানগড়ের রাজা ছিলেন নল, যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে। এ সময় ভারতের দক্ষিণাত্যে শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ আসেন এখানে, তিনি রাজা পরশুরাম। এরপর ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকিবেশী দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখী রাদিয়াল্লাহু এবং তার শিষ্য। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখী সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে তিনি মস্তানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ড্রনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটি বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। মস্তানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুণ্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ হয়। এবারে আমাদের গন্তব্য গোকুলমেদ। মস্তানগড় বাসস্ট্যান্ড থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোকুল নামক গ্রাম এবং গোকুল, রামশহর ও পলাশবাড়ি গ্রামের 3টির সংস্থলে এটি অবস্থিত। টিকিট নিলাম 20 টাকা করে।
হ্যাঁ, আমরা বেহুলা লক্ষ্মীন্দরের বাসর ঘরে চলে আসছি। মানে বাসরঘর নামে তো এটা বেশি প্রচলিত আর কি। বেহুলা লক্ষ্মীন্দরের বাসরঘর। হ্যাঁ, এটা গোকুল মেদ আর কি। নাম আছে গোকুল মেদ। হ্যাঁ, এটা অন্যতম নাম গোকুল মেদ। এর ভিতরে আসলে এটা আচ্ছা, এটার ভিতরে একটা নাকি কি আছে, যাই আগে দেখি না এটা আগে কোন সময়। চল উপরে যাই। तेरे झलक शर्फी सिबल्ली नैना बरली बर्फी तेरे झलक शर्फी सिबल्ली नैना बरली बर्फी वाओ 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 এই ওই দিকে তো ভাঙাচুরা আছে টিকিট কার্ড ভাঙা। আচ্ছা, এই যে আমরা উপরে উঠে পড়ছি, আর নিচের দিকটা দেখলে এরকম সামনে কিছু ফুলের গাছ আছে অনেক। জায়গাটা বেশি একটা বড় না, জাস্ট এই জায়গাটাই আর কি। হাওয়ায় গেছি। এই যে সীমানাটা জাস্ট এই যেরকম এদিকে আসলো, এই সামনাতে শেষ হয়েছে, গাছের সারিতে শেষ হয়ে আবার এরকম করে এই পাশ পর্যন্ত শেষ হয়েছে। এই যে এই লক্ষ্মীন্দরের বাসর ঘরের উপরে যে জায়গাটা, এটা কিন্তু একটা সুইমিং পুলের মতো, সুইমিং পুলে ছিল আর কি, তারা এখানে গোসল করতেন আর কি। আর এই এই যে মানে লক্ষ্মীন্দরের বাসরঘরটা বলে, এই বাসরঘরটা আসলে কোন পাশে আছে এটা আসলে স্পেসিফিক জানা যায় নাই। আর এখানে প্রায় 174 কি 176টার মতো ছোট ছোট খোপ আছে ঘরের মতো, ত্রিভুজ আকৃতির অথবা বিভিন্ন রকমের আর কি। এটা আসলে সুইমিং পুল, যেটা একদম উপরে টপে যেটা। আরে ফেসে মারতে হবে, আমি ক্যামেরার সামনে আসতে পারছি না। ওহ মাই গড, আমরা এই প্রোডাকশন কি, আমি তোমার সাথে কাজই করব না নেক্সট টাইম। সিস্টেম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এই দিক দিয়ে একবার আসছিল আমার খালাতো ভাই, কিনে জানেন হেঁটে হেঁটে যে দিক দিয়ে আসছিল চড়ার মধ্যে দিয়ে। দৃশ্যটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগতেছে অনেক। এই জায়গাটা দারুণ। ছোট হলেও জায়গাটা দেখার মতো জায়গা আসলে। হ্যাঁ, এর ছবি অনেক সুন্দর। উসমানগড় যে মাজারটা আছে ওখান থেকে আসলে অটো পাবেন এই বেহুলা লক্ষ্মীন্দরের বাসর আসার জন্য। ভাড়া মানে 20 টাকা করে নেয় আর কি। হ্যাঁ, 20 টাকা করে। আমরা মহস্তানগড় থেকে যে মেন গেটটা আছে ওখান থেকে আসছি, ওখান থেকে ভাড়া নিচ্ছিল হলো আমাদের 3 জনের 60 টাকা। 3 জনের 60 টাকা, মানে 20 টাকা করে নিচ্ছিল আর কি। কিন্তু একটু বার্গেনিং করে আসলে আমরা একটু এত কমে আসছি। হ্যাঁ, কিন্তু ওই মহস্তানগড় যে মাজার আছে ওখান থেকে আসলে হয়তো 20 টাকা করে পড়বে। হ্যাঁ, ভাই তাপ বাতাস তাড়াতাড়ি যাই, প্রচুর পরিমাণ গরম হতেছে। ধীরে ধীরে বাড়তেছে। এই মুসাকে, আর এই যে বাঙালিদের কাজ, এই যে যেখানে যাবে সেইখানে আসলে তাদের মানে চিহ্ন রেখে যাবে। আগে মানুষ পদচিহ্ন রেখে দিত, আর এখন হইলো নাম রেখে যায়। আপনাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক, J+S আরো কত কিছু। এই যে মহিলার উপর উঠতেছে, সামনে বয়স্ক লোক আছে কিছু, তারা উঠতেছে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 12শো শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল, যা সেন যুগেরও অনেক পূর্বেকার ঘটনা। তবে বর্তমান গবেষকদের মতে এই কীর্তিস্তম্ভ 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপাল নির্মিত একটি বৌদ্ধমঠ। এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তরখণ্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতির একটি স্বর্ণপত্র পাওয়া গিয়েছিল। এ থেকে ধারণা করা হয় এটি একটি বর্গাকৃতির শিব মন্দির ছিল। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও ইয়ংসাং তাদের ভ্রমণ কাহিনীতে এটিকে বৌদ্ধমঠ রূপে উল্লেখ করেছিলেন বলে জানা যায়। আবার কোনো কোনো ঐতিহাসিক গ্রন্থে এই মেদকে একটি পর্যবেক্ষণ কেন্দ্র রূপে উল্লেখ করা হয়েছিল। এটি নির্মাণ করা হয়েছিল পুনর্বর্ধনের রাজধানীকে বাইরের শত্রু থেকে রক্ষা করার জন্য। স্টোক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ রয়েছে। এই কক্ষগুলো দেখতে অনেক অস্বাভাবিক এবং এর এলোমেলো নির্মাণশৈলী এর বোধগম্যতাকে আরও দুর্বোধ্য করে তোলে। এই স্তূপটি আসলে বাসরঘর নয়। এই স্তূপটি পূর্ব পশ্চিমে আছে বেহুলার বাসরঘরের প্রবাদ স্মৃতিচিহ্ন। পূর্ব অংশে রয়েছে 24 কোণ বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি স্নানাগার। উক্ত স্নানাগারের মধ্যে ছিল 8 ফুট গভীর একটি কূপ।
কূপটিতে বেহুলা লক্ষিন্দর মধুনিশি যাপনের পর কূপের জলে স্নান করে তাতে শুদ্ধতা লাভ করতে সক্ষম হতেন। গুগল ম্যাপ থেকে আমরা চলে আসলাম সেই মাজারকেটির সামনে। এখানে কটকটি অনেক বিখ্যাত, তাই আমরা কটকটি কিনতেছি। এই যে আমরা এখানে কটকটি কিনলাম। যারা ঢাকা থেকে মহস্থানগড় আসবেন তারা গাইবান্ধা অথবা রংপুরগামী যে কোনো বাসে মহস্থানগড় নামক এলাকায় নামতে পারেন। ভাড়া পড়বে 450 থেকে 500 টাকার মতো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আচ্ছা, এই যে সেই পাথরটা, মানে যে পাথরটা নাকি মানে যে বিসমিল্লাহ না বললে তোলা যেত না।